সার্কিট দিয়ে আমি এখানে প্রিভিয়াসগুলি বেশি সময় দিব না, এগুলি তোমাদের পরিচিত এবং এগুলি খুব ইজি। আমি জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে চলে যাব যেন তোমাদের বেশি জিনিস কভার করতে পারি, না হলে দেখা যাবে যে থিওরিতে বেশি সময় নিলে সেগুলি আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে আমরা কম সময় পাবো। যাই হোক ওহমস ল তোমরা জানো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওহমস ল the ratio of potential difference between any 2 points on a conductor to the current। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওহমস ল এর? জি স্যার। আচ্ছা ফাইন। জি স্যার। তো এখানে ম্যাথমেটিক্যালি আমরা জানি I equal to R, এটা V হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, I হচ্ছে কারেন্টের নোটেশন, আর R হচ্ছে রেজিস্ট্যান্স। এই তিনটা টার্মিনোলজি দিয়ে মূলত ওহমস ল কে ডিফাইন করা হয় ম্যাথমেটিক্যালি। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটটা কি আসলে, আমরা যে সার্কিট বলছি হোয়াট ইজ সার্কিট বা ডেফিনিশন অফ সার্কিট বা সার্কিটের প্যারামিটারগুলো কি কি। সার্কিটে মূলত 5টা প্যারামিটার থাকে একটা সার্কিটের মধ্যে। না, সার্কিটের প্রকারভেদ থাকে সাধারণত 2 প্রকার, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। আর কোন সার্কিট আবার মিক্সড হয়ে থাকে, শুধু সিরিজ এবং শুধু প্যারালাল সার্কিট সাধারণত খুব কম দেখা যায়। সাধারণত আমরা মিক্সড সার্কিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা সার্কিটে কিছু অংশ হবে সিরিজের, কিছু অংশ হবে প্যারালালের। সার্কিটে কতগুলি কম্পোনেন্টস থাকে? সাধারণত 5টা কম্পোনেন্টস থাকে একটা সার্কিটের। সোর্স বা ভোল্টেজ থাকে, সোর্স দুই ধরনের হতে পারে, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। আর ইলেকট্রন প্রবাহের জন্য একটা কন্ডাক্টর থাকবে, তারপর কন্ট্রোলিং ডিভাইস থাকবে বা সুইচ থাকবে, তারপর প্রোটেক্টিভ ডিভাইস থাকবে বা ফিউজ সার্কিট ব্যাটারিগুলি থাকবে। আচ্ছা, তারপরে কনজিউমিং ডিভাইস থাকবে বা লোড লাইট ফ্যান, যেগুলি পরীক্ষা আসতে পারে যে একটা আইডিয়াল সার্কিট কাকে বলে, আইডিয়াল সার্কিটের কম্পোনেন্টস গুলি কি কি, একটা আইডিয়াল সার্কিট ড্র করে দেখাও, তাহলে এই জিনিসগুলি তোমাদেরকে লিখতে হবে। এবার আসো আমরা দেখি যে আগে পড়ে আসছো, তারপরে এখানে আমি লিখেও দেওয়া আছে। সিরিজ সার্কিটে একটা জিনিস সার্কিট থেকে দেখো, সিরিজ সার্কিটে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স হয়, আর এগুলি যদি একটা রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, ভোল্টেজকে V1, R2 ভোল্টেজকে V2 এবং R3 ভোল্টেজকে V3 দিয়ে প্রকাশ করি, এবং সার্কিটের মোট কারেন্টকে I দিয়ে আমরা প্রকাশ করি, এবং ভোল্টেজকে V দিয়ে প্রকাশ করি। এখানে Vটা দেওয়া হয়নি। তো এই সার্কিট থেকে তোমরা খুবই দেখতে পাচ্ছ যে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে একই কারেন্ট R2 এর মধ্যে দিয়ে যাবে, একই কারেন্ট R3 এর মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ সিরিজ সার্কিটে আমরা দেখতে পাচ্ছি একাধিক প্যারামিটার থাকলেও প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্ট I ইকুয়াল টু হবে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 আপ টু দি IN পর্যন্ত, যতটা সিরিজ সার্কিটের প্যারামিটার থাকে। আচ্ছা, ঠিক একইভাবে এটার ভি মোট ভোল্টেজ হবে V1 প্লাস V2 প্লাস V3, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2 প্লাস। এই তিনটাই হচ্ছে মূলত সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, অর্থাৎ সিরিজ সার্কিটের কারেন্টটা একই কারেন্ট সবগুলি মিলে প্রবাহিত হবে, ভোল্টেজটা যোগ হবে এবং রেজিস্ট্যান্সটা যোগ হবে, রেজিস্ট্যান্স আর ভোল্টেজটা যোগ হবে, আর যার শুধু একই কারেন্ট সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। সিমিলারলি আমরা যদি প্যারালাল সার্কিটের কথা দেখি, আমি যদি প্যারালাল সার্কিটের কথা চিন্তা করি, প্যারালাল সার্কিটের এখানে প্যারালাল সার্কিট দেয় নাই, কোথায় প্যারালাল সার্কিট দেখা দেখছি না কেন। সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক দেখলাম, তারপর something is missing, অর্থাৎ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে ব্রাঞ্চগুলি প্যারালালি কানেক্টেড থাকে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একাধিক পথ যদি থাকে, অর্থাৎ মাল্টিপল পাথ যদি থাকে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহের, তাহলে সেটাকে আমরা বলি যে এটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলি দেখো যে সরি, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে VT ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3, অর্থাৎ এখানে যে মোট ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটা সমান হবে V3 ভোল্টেজ, V2 ভোল্টেজ এবং R1 এর V1 এর ভোল্টেজ, অর্থাৎ প্রত্যেকটার ভোল্টেজ মোট ভোল্টেজের সমান হবে। সিরিজ সার্কিটে যেটার যোগ হয়েছিল এখানে সেটা সমান হবে।
আর কারেন্টটা এখানে যোগ হবে, সিরিজ সার্কিটে যেখানে কারেন্টটা সমান ছিল এখানে কারেন্টগুলি যোগ হবে, আর এখানে রেজিস্ট্যান্সগুলি ইনভার্সলি মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ইনভার্সগুলি সামেশন হবে। এটাই হচ্ছে এই 6টা সিরিজ এবং প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য, সার্কিটের বৈশিষ্ট্য। এই সার্কিটের প্যারামিটারগুলি আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন সিরিজ এবং প্যারালাল সার্কিটের এর প্রবলেমগুলি সলভ করব। এখানে কারেন্ট ডিভাইডার রুল আছে, ভোল্টেজ ডিভাইডার রুল আছে। এই জিনিসগুলি পরে প্র্যাকটিক্যালি যখন প্রবলেম সলভ করো তখন আমরা সেখানে দেখবো, এগুলি নিয়ে এখন এত সময় নষ্ট করলে তোমরা বুঝবা না। এখন দেখো, আসো আমরা একটা এক্সাম্পলের দিকে যাই। এখানে একটা কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ আরটি এন্ড আই। আরটি মানে টোটাল রেজিস্ট্যান্স এন্ড আই মানে কারেন্ট। অর্থাৎ এই ডান পাশে যে ছোট্ট সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটের বলছে টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বাংলায় বলা হয়, এটা কত, এবং এর মোট কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ কত, এই দুইটা জিনিস বের করতে বলছে এই সার্কিট থেকে। এখন এটা কিভাবে আমরা বের করব? সরি, আমার গলায় একটু ঠান্ডা লাগছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? মেজবা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। কোনো প্রশ্ন থাকলে বলবা, একদম চুপচাপ থাকলে তো আমি বুঝতে পারি না যে কি অবস্থা। আচ্ছা, এখন দেখো, আমরা আমাদের এই ডান পাশে যে সার্কিটটা আছে এই সার্কিট থেকে আমাদেরকে বলেছে যে আমরা যে মোট তুল্য রোধ বা রেজিস্ট্যান্স বের করি এবং মোট কারেন্ট বের করি। তাহলে তুল্য রোধ বা রেজিস্ট্যান্স বের করতে গেলে প্রথমে যেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ইকুয়েশন এইভাবে আরটি বা রেজিস্ট্যান্স বা তুল্য রোধের রেজিস্ট্যান্সটা লিখতে হবে। লিখার পরে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, যে এই যে ব্যাটারি সোর্স যেটা আছে, সোর্স বা ব্যাটারি বা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স, এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে 10 ভোল্ট। এই ভোল্টেজ সোর্সের ঠিক অপোজিট থেকে, একদম বিপরীত শেষ প্রান্ত থেকে সার্কিটটাকে সিম্পলিফাই করে করে সোর্স পর্যন্ত আসতে হবে। দিস ইজ আওয়ার ডিউটি। বা এটা যদি এদিক থেকে শুরু করো তাহলে তোমাদের কিন্তু হবে না। এটা সবসময় সোর্সের ঠিক শেষ প্রান্ত থেকে, অর্থাৎ সার্কিটের শেষ প্রান্ত থেকে সার্কিটকে সিম্পলিফাই করে করে সোর্স পর্যন্ত আসতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি 10 ভোল্ট দেওয়া আছে, এর ঠিক শেষ হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স। এগুলি সব ওহম এককে রেজিস্ট্যান্স গুলি। আচ্ছা, এখন এখানে হচ্ছে কি, এই 3 এবং 4 দেখো, এই দুইটা সিরিজ না প্যারালালে আছে? 3 এবং 4 কে বলবা? সিরিজে আছে 3 এবং 4? না স্যার, প্যারালাল স্যার। কে বলছিলা? তোমার নাম কি? স্যার আমি ভুলে না দেখে ভুলে না দেখে বললে অনেক সময় ঠিক হয়ে যায়, যেমন এটা 50-50 চান্স। তার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক হয়ে যাবে, হয়তো নেটের প্রবলেম। বললাম সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে ডিজিটাল। আচ্ছা, ডিজিটালের নাম্বার কয়টা বলো তো? ডিজিটাল সংখ্যা কয়টা কে বলতে পারবা? স্যার 2টা। তাহলে 2টা কি কি? 0 1 0 1। 0 এবং 1। তার মানে ডিজিটালে অপশন 2টা, হয় 0 না হয় 1। তার মানে যে কোনো একটা তুমি যদি বুঝে বা না বুঝে বলো তাহলে কত পার্সেন্ট চান্স কারেক্ট হয়? 50%. 50% চান্স, প্রবাবিলিটি ইজ 50%। সো এইখানেও সেম, এখানে দুইটাই অপশন, হয় সিরিজ না হয় প্যারালাল। তুমি যদি আন্দাজে বলো 50% সময় তোমার এটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। যেমন যারা প্যারালাল বলছো তারাও যদি না বুঝে বলে থাকো তাহলে তাদেরটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সিরিজ প্যারালাল বোঝার খুব সহজ একটা উপায় হলো, এখানে যে সোর্স আছে সবসময় মনে রাখবা, সোর্স থেকে কারেন্টের যে ডাইরেকশনটা সেটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো এখান থেকে কারেন্টের একটা ডাইরেকশন বের হচ্ছে, কারেন্টের একটা দিক দেওয়া আছে। এখন কারেন্ট যেই দুই বিন্দুতে যাইয়া ভাগ হওয়ার সুযোগ পাবে ওই দুইটা ব্রাঞ্চ হবে একে অপরের সাথে প্যারালাল। আর কারেন্ট যদি ভাগ হওয়ার সুযোগ না পায় তাহলে সেটা হবে সিরিজ। যেমন এখানে দেখো, এই যে 1 ওহম আছে আর 2 ওহম আছে, এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে
ঠিক একই কারেন্ট 2 এর মধ্য দিয়েও প্রবাহিত হবে। সুতরাং এই 1 এবং 2 একে অপরের সাথে সিরিজে না প্যারালালে আছে? সিরিজে স্যার। সিরিজে। এই যে একে বললাম মেয়েকে যেন আমাদের বললা, আগে তোমার নামটা বলো। স্যার আমি তো তোমার নাম না। স্যার প্রিয়াঙ্কা। হ্যাঁ, তুমি নাম বলবো, আমি তো এখানে নাম তোমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে প্রিয়াঙ্কা বলো তো, এই 1 এবং 2 এটা সিরিজ না প্যারালাল? স্যার সিরিজ। কিভাবে হলো সিরিজ? বলতে পারবা নাকি আবার বুঝাই বলবো? স্যার বলতে পারবা কেন? কে বলতে পারবা এই দুইটা কেন সিরিজ হলো? স্যার এখানে কারেন্টটা মাত্র স্যার এখানে কারেন্টটা ভাগ হয় নাই। রাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ 1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়েছে ঠিক একই পরিমাণ বা ওই কারেন্টটাই 2 এর মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে। সুতরাং এই 1 এবং 2 একে অপরের সাথে সিরিজ। আর এই 3 এবং 4 এখানে যে কারেন্টটা আসছে এটা দুই ভাগ হয়েছে, একটা 3 দিয়ে আসতেছে, একটা 4 দিয়ে আসতেছে, একটা 3 দিয়ে আসতেছে। সুতরাং যেই জায়গার মধ্যে কারেন্ট ভাগ হওয়ার অপশন থাকবে বা সুযোগ থাকবে সেইগুলি হচ্ছে প্যারালাল। আর যেই দুইটার মধ্যে বা একাধিক ব্রাঞ্চের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ শুধুমাত্র একটাই থাকবে, সেগুলি হচ্ছে সিরিজ। আর যেসব জায়গায় কারেন্ট প্রবাহের একাধিক পাথ থাকবে সেগুলি হচ্ছে প্যারালাল। প্রিয়াঙ্কা, এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা যদি সিরিজ হয়, সিরিজ হওয়ার পরে সিরিজ হলে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? স্যার যোগ হবে। যোগ হবে। তাহলে যোগ হয়ে এখানে কত হবে ওহম এই দুইটা মিলে? 3। 3 হবে। ভেরি গুড। তাহলে এখানে হবে একটা 3, এখানে হবে একটা 4, আর একটা হবে 3। তারপরে আবার এই তিনটা আবার কি সিরিজ না প্যারালালে হবে বলো তো পরবর্তীতে? কেন হবে প্রিয়াঙ্কা বলো তো? স্যার এখানে স্যার আলাদা আলাদা ভাবে কারেন্ট ফ্লো হবে। রাইট, অর্থাৎ এই কারেন্ট আইসা এই যে একটা পার্ট 3 দিয়ে প্রবেশ করবে, একটা 4 দিয়ে, আবার আরেকটা 3 দিয়ে। সুতরাং এই তিনটা একে অপরের সাথে প্যারালাল হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহটা ভাগ হয়ে যাচ্ছে। একটা মাত্র পথ দিয়ে কারেন্ট যাওয়ার সুযোগ নাই, সেই জন্য এই সবগুলি হচ্ছে প্যারালাল। তাহলে আমাদের এটা টোটাল রেজিস্ট্যান্সের কি হবে? এই 3 এর সাথে 4 প্যারালাল, তারপরে 1 এবং 2 সিরিজ হয়ে আবার এগুলির সাথে প্যারালাল। রাইট? জি স্যার। এই দেখো এখানে আমরা ইকুয়েশনে তাই লিখেছি, RT = 3 প্যারালাল 4। এই যে প্যারালালের সাইন হচ্ছে এই যে রেল লাইনের মতো দিতে হয়, দুইটা ডাবল লাইন। 3 এবং 4 হচ্ছে প্যারালাল, এর সাথে 1 এবং 2 সিরিজ যোগ হয়ে তারপরে আবার এগুলির সাথে প্যারালাল। ঠিক আছে, ইকুয়েশনটা লেখা? মেজবা বুঝতে পারছো ইকুয়েশনটা লেখা ঠিক আছে কিনা? প্রিয়াঙ্কা ঠিক আছে লেখা? জি স্যার। আচ্ছা, ফাইন। তাহলে এখানকার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? 1.09। অর্থাৎ এই প্যারালাল তোমাদের ইয়াতে যে কি বলে ক্যালকুলেটরে দেখবা ইনভার্স অপশন একটা আছে, অর্থাৎ 1/x বা x ইনভার্স 1 এরকম একটা অপশন দেওয়া আছে। ওইটাতে প্রেস করে করে যোগ করে দিলেই অটো এই প্যারালালের অপশনটা হয়ে যাবে। অর্থাৎ 3 প্যারালাল 4 যোগ করতে গেলে 3 ইনভার্স 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস দিয়ে আবার ইনভার্স দিবা, তাহলে এই প্যারালালের অপশনটা তোমার অটো ক্যালকুলেটরে চলে আসবে এই 1.09। তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম, মোট ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমরা ওহমস ল অনুযায়ী আমরা ইয়া পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আর ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ওহমস ল অনুযায়ী আমরা জানি I = V/R, রাইট? তাহলে ভোল্টেজ দেওয়া আছে 10 এবং আর দেওয়া আছে 1.09। মোট, সুতরাং মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট হলো 9.16 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? খুবই ছোট ম্যাথমেটিক্স, এই ধরনের ছোট ম্যাথ আসে না, পরীক্ষা আসবে না, জাস্ট বোঝার জন্য। এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা, পরে নেক্সট, এবার নেক্সট দেখো এটা থেকে বলছে ফাইন্ড RT, অর্থাৎ এটা টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে, তুল্য রোধ বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করব এটা? কেউ একজন বলতে পারবা তুল্য রোধটা কিভাবে বের করব? স্যার আগে সমান্তরালগুলা কে শ্রেণীতে কনভার্ট করব স্যার।
মানে সমান্তর যেগুলো আছে দুইটাকে স্যার যদি আমি একটাতে কনভার্ট করি তাহলে সবগুলা হয়ে যাবে স্যার শ্রেণীতে, মানে জাস্ট লাস্টে ফাইনাল যেগুলো থাকবে। আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে বললাম স্যার। হ্যাঁ আর সমান্তরাল চীনা ওয়ে হচ্ছে আপনার সমান্তরালে কারেন্ট ভাগ হয়ে যায় কিন্তু বিভব বিন্দু যে পয়েন্টটা সেটা সেম থাকে। আর শ্রেণীতে দুইটা রোধের বিভব পয়েন্ট ভিন্ন বাট কারেন্ট হচ্ছে সেম। তো যেহেতু ব্যাটারি থেকে প্রথমে 3 ওহম তে গেছে, এরপর 3 ওহমের কারেন্ট গুলা ভাগ হয়ে গেছে, তাহলে স্যার 6 6 2 যে তিনটা আছে এই তিনটা হচ্ছে পরস্পর প্যারালালে আছে, সমান্তরাল। হুম, হুম, তো এই তিনটাকে যদি স্যার আমি ক্যালকুলেশন করে শ্রেণীতে নিয়ে আসি তাহলে আমি তিনের পর আমি যদি স্যার যদি গ্রাফিক্যালি আঁকি অর্থাৎ একেবারে কঠিন না করার জন্য, হুম, তাহলে আমি 2 হ্যাঁ, 6 সোজা 6 কে নিয়ে আগে একটা হ্যাঁ, শ্রেণী বানায় ফেলবো। তাহলে হ্যাঁ, স্যার আমার হচ্ছে 3 ওহম নিয়ে একটা, আর এখানে একটা আলটিমেট থাকতেছে, এরপর 2, এরপর 12, এরপর 2, তারপর 4, এরপর স্যার তাহলে 3 থেকে একটা আসতেছে, এই তিনটা মিলে একটা হচ্ছে, 2 6 6 মিলে একটা হচ্ছে, হুম, তারপর 2 একটা আছে, হুম, তারপর আবার স্যার 4 আর 2 হচ্ছে শ্রেণীতে, হুম, রাইট, 4 আর 2 হচ্ছে শ্রেণীতে, এবং 12 হচ্ছে 4 আর 2 এর সাথে সমান্তরালে। রাইট, তাহলে 4 আর 2 কে যোগ করে 12 সাথে সমান্তরালে তিনটাকে যোগ করে একটা পাবো। তাহলে স্যার আমার কাছে থাকতেছে হচ্ছে প্রথমে যেটা ব্যাটারি থেকে আসছে 3, তারপর 2 6 6 মিলে একটা, তারপর 2 একটা, তারপর 12 2 4 মিলে একটা, টোটাল 4টা রোধ থাকতেছে। 4টাকে যদি আমি পরস্পর কানেক্টেড করে দিই তাহলে আনসার চলে ভেরি আসবে। গুড। আচ্ছা, ভেরি গুড, তুমি খুবই সুন্দর বলেছো। এখন একটু আমার কথা শুনো। আমি আগে একটা কথা বলেছিলাম যে এই সব ক্ষেত্রে মানে তুল্যরোধ বের করার ক্ষেত্রে যদি একটা মাত্র সোর্স Source. থাকে, যদি সিঙ্গেল সোর্স থাকে, তাহলে ঠিক ওর বিপরীত লাস্ট থেকে একেবারে শেষ প্রান্ত থেকে ক্যালকুলেশন করে করে ব্যাটারির দিকে আসতে হবে। এই কথাটা বলেছিলাম একটু আগে। জি স্যার। হ্যাঁ, এই জন্যই মানে এটা দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তোমার যেটা বললা তুমি সেটাও হবে, বাট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা। আমরা দেখো এখানে যে ইকুয়েশনটা লিখেছি RT ইকুয়াল টু, প্রথমে কি করেছি 4 + 2 দিয়েছি, রাইট? একেবারে শেষে দেখো 4 এবং 2 আছে সিরিজে, এই জন্য এই দুটাকে সিরিজ করে ফেললাম প্লাস দিয়ে। ওকে, জি স্যার। এন্ড দেন এই 4 এবং 2 সিরিজ হওয়ার পরে এর সাথে 12 আছে প্যারালাল, তাহলে এর সাথে ওই যে প্যারালাল সাইন দিয়ে 12 প্যারালাল করে দিলাম, রাইট? জি এই স্যার। 12 প্যারালাল করার পরে যে সিঙ্গেল একটা হবে এটার সাথে এই যে 2 আছে উপরে, এই দুইটা হবে সিরিজে, এই দুইয়ের সাথে আবার সিরিজ করে দিলাম 2। তারপরে ব্র্যাকেট দিয়ে তুমি যেটা বললা এই 6 6 2, এই 6 6 2 প্রত্যেকটা হচ্ছে প্যারালাল, এই প্রত্যেকটাকে প্যারালাল সাইন দিয়ে দিলাম। এরপরে এগুলিকে ব্র্যাকেট করে আবার এই সবগুলি মিলে যখন একটা হবে তখন এই 3টা হবে এর সাথে সিরিজে, এই প্লাস করে দিলাম সিরিজ 3। ইকুয়েশনটা বুঝতে পারছো সবাই, নাকি আরো কথা বলতে হবে এটা নিয়ে? বুঝতে পারছি। অন্য কারো কোনো প্রশ্ন আছে এটাতে? সবাই বুঝতে পারছো ইকুয়েশনটা? এটা বুঝতে পারলে বাকিগুলিও সামনেরগুলি পারবা, না হলে কিন্তু বারবার কিন্তু আমি এটা বুঝাবো না। এখন এটা বোঝার জন্য সময় আছে। এই ইকুয়েশনটা সবাই বুঝতে পারছো কিনা, কিভাবে লেখা হচ্ছে ইকুয়েশনটা? তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, 40 জন আসছে। কেউ সবাই বুঝতে পারছো? কেউ কথা বলে না কেন? জি স্যার, বুঝা গেছে। ঘুমাচ্ছে নাকি সবাই? স্যার বুঝা গেছে। বুঝে না গেছে, স্যার ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছ না? আর কথা না বললে তো মনে করি যে ঘুমায় আছো। একজন দুইজনকে দায়িত্ব দিয়ে গ্রুপে যে দুষ্ট তুমি একটু রেসপন্স করো, আমরা বাকিরা সবাই। হ্যাঁ, সবাই রেসপন্স করলে তো স্যার বোঝা যাবে না, এই জন্য করি না না। না, সবাই রেসপন্স করার দরকার নাই। একজন দুইজন রেসপন্স করে বাকিরাও মাঝে মাঝে বলতে হবে যে স্যার বুঝতে পারছি বা এটা এরকম। সবাই একসাথে রেসপন্স করলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এটা আমরা পারলাম তাই না? আচ্ছা, হ্যাঁ, নেক্সট, এটা যদি RT বের হয়ে থাকে, এটার ভোল্টেজ দেওয়া আছে এবং এটা তখন কারেন্টও বের করা যাবে জি স্যার। অংশ অনুযায়ী। আচ্ছা, ঠিক তেমনি হবে। এখন দেখো পরেরটা, দেখো পরেরটা আমি তো রাত ধরে খালি ফাইন্ড I। এখন বলছে এটা থেকে কারেন্ট বের করতে, পরেরটা থেকে।
আমি কিন্তু এগুলি আর নিয়ে কথা বলবো না, একটা দুটো দেখাই দিচ্ছি না, এখন বাকিগুলি তোমরা নিজেরা স্টাডি করবা, প্রবলেম ফেস করলে পরের ক্লাসে বুঝাই দেবো। আমি কিন্তু এখন এই দুইটা তিনটা বুঝাই দিয়ে অন্য জায়গায় চলে যাবো। এটা লাস্ট। এখান থেকে বলছে আই বের করতে, কারেন্ট ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আই বের করতে হলে আমরা কি জানি, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমার নিজে থেকে, যদিও আর বের করতে বলে নাই, তারপরে আমার নিজে থেকে আর বের করতে হবে এখানে। তাহলে এখানকার আর এর ইকুয়েশন দেখো, এখানে এরাই করে দেয়নি, এরা কেউ করে দেয়নি, শুধু আনসারটা লিখে দিচ্ছে। তাহলে এখানে আরটির মধ্যে কি হবে দেখো তো, এখানে এদিকে যেহেতু ভোল্টেজ সোর্স আছে, তাহলে আমি শেষের দিক থেকে কাজ করি আস্তে আস্তে। এই 2 এবং 1 কি হবে, সিরিজ না প্যারালাল? সিরিজ, ভেরি গুড। এই 2 আর 2 কি হবে, সিরিজ না প্যারালাল? সিরিজ। সিরিজ, সিরিজ। আচ্ছা, তারপরে এই 2 আর 1 মিলে 2 আর 1 3 3 সিরিজ হয়ে স্যার আমার এখানে নেটওয়ার্কের সমস্যা স্যার। অন্যরা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ জি, স্যার। আমার? অন্যরা তো সাউন্ড শুনতে ছোট পাচ্ছে। স্যার, আপনার সাউন্ডটা অনেক ছোট স্যার। স্যার আজকে সাউন্ডটা ছোট, আমি স্যার, সাউন্ড এখানে ফুল ভলিউম দেওয়া নেট আছে। তো বেশি ভালো। এখন কেমন শুনতে পাচ্ছ বলো তো দেখি, আমি একটু ঘুরে টুরে দেখি। হ্যাঁ। কি অবস্থা এখন, কেমন শোনা যাচ্ছে, কেমন স্যার ঠিক আছে চলবে? স্যার, চলবে? ঠিক আছে স্যার এখন। হ্যাঁ, এর চেয়ে ভালো নেট পাওয়া যায় না। আমি গত কয়েকদিন আগে জার্মানিতে ফোন দিলাম, আমার এক রিলেটিভ আছে ওখানেও, জার্মানিতেও নেটের প্রবলেম। আমি বললাম ভাই আমাদের এখানে তো নেটের প্রবলেম, বললো যে জার্মানিতেও নেটের প্রবলেম। এখন জার্মানিতে যেখানে নেটের প্রবলেম, বাংলাদেশে নেটের প্রবলেম কথা তো আর তখন আর বলার দরকার নেই, তাই না? নেটের প্রবলেম নিয়ে আমাদের চলতে হবে। ওকে, ডিজিটাল দেশে নেটের প্রবলেম হলে চলবে কেমনে স্যার? না না, জার্মানির তুলনায় যদি বাংলাদেশকে চিন্তা করো তুমি, তাহলে সেক্ষেত্রে তো নিশ্চয়ই তোমাকে ওখানেও নেটের প্রবলেম। আমেরিকাতে নেটের প্রবলেম, মানে এই কোভিড-19 আসার পর থেকে সবকিছু অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর সেই তুলনায় ওরাও আপগ্রেড করে নেয় আসলে, এত এত মানে এই স্কেলে আপগ্রেড করে নেয় সব জায়গায়। আছে ভালো আছে, এদের বেশিরভাগ জায়গা আমাদের মতো অবশ্যই খারাপ না, কিন্তু ওদেরও সব জায়গায় একেবারে যে খুবই ভালো নেটওয়ার্ক বিষয়টা এরকম না। হ্যাঁ, যেমন আমাদের ঢাকা শহরে তুমি নেটের প্রবলেম তেমন একটা পাবা না, ঢাকা চিটং বড় বড় শহরগুলো। আর আমরা যারা ছোট ছোট শহরে থাকি তাদের জন্য নেটের কিছু প্রবলেম। আচ্ছা, এনিওয়ে তোমরা দেখো এখানে 2 এবং 1 সিরিজে বলছো তোমরা, এই সিরিজ হওয়ার পরে এই 2 এর সাথে কি হবে, প্যারালাল হবে না? প্যারালাল। আচ্ছা, তারপর আবার এই 2 আর এই 2 কি হবে, উপরের 2 সিরিজ হবে। সিরিজে আবার 4 এর সাথে আবার প্যারালাল হবে। প্যারালাল হওয়ার পরে এই 2টা আবার একে অপরের সাথে সিরিজ হবে। সিরিজ হওয়ার পরে আবার 2 এর সাথে প্যারালাল হবে। প্যারালাল হয়ে আবার 1 এর সাথে সিরিজ হবে। সিরিজে 1 এর সাথে আবার 2 এর সাথে প্যারালাল হয়ে তখন ফাইনাল আউটপুট প্যারালাল হবে। প্যারালাল হবে। এবং তখন ওহমস ল দিয়ে বের করলে I = V / R, এখানে 30 ভোল্ট দেওয়া আছে, তখন এর आंसर বের হবে 28.45। এইভাবে যে কোনো ধরনের সিরিজ প্যারালাল সার্কিট বা মিক্স সার্কিট তোমরা কি প্রবলেম সলভ করতে পারবে না? জি স্যার পারবো। পারবা, এবং চেষ্টা করবা যেসব সামনে যেগুলি আছে, এই যে এগুলি প্রত্যেকটা চেষ্টা করবা, এখানে সলিউশন করে দেওয়া আছে, সবগুলি সলিউশন করে দেওয়া আছে। যেটা যেটা প্রবলেম হবে আমাকে পরবর্তী ক্লাসে দেখাবা, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এখন নতুন আরেকটা শুরু করি। কারশফটা শুরু করি আজকে। আচ্ছা, কারশফ কারেন্ট ল এবং আচ্ছা এখন মনে নেট আউট হয়ে যাবে, আউট হয়ে গেলে আমি আবার লিংক দিব, আবার তোমরা ইন করবে। কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল। আচ্ছা, এর আগে এখানে আরেকটু বলে দিই আগেরটাতে, তাহলে একটু সহজ হবে তোমাদের বুঝতে বা পড়তে। যেগুলি আমি দেখাই নাই এখনো, এখানে কিছু কিছু জিনিস আছে তোমাদের নতুন লাগতে পারে। আচ্ছা, এখানে আছে যে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল আছে। এই যে এখানে একটা রুলের অ্যাপ্লিকেশন হয়েছে। মোট কারেন্ট, অর্থাৎ ধরো প্যারালাল ব্রাঞ্চে দিয়ে আমরা বলছি কারেন্ট ভাগ হয়। হ্যাঁ, ধরো 2টা প্যারালাল ব্রাঞ্চ আছে, এখানে কারেন্টটা ভাগ হয়। এখন কোন ব্রাঞ্চ দিয়ে কতটুকু কারেন্ট যায়, এটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটাকে বলে কারেন্ট ডিভাইডার রুল। ওই যে একটু আগে যেটা আমি প্রথম ওহমস ল সার্কিট, ওহমস ল শীটটাতে আমি দেখাইছি। আর তোমরা দেখবা আজকের ক্লাসের তোমাদের গ্রুপের মধ্যে আমি কিন্তু অনেকগুলি শীট দিয়ে দিছি। তোমরা কি দেখছো সেগুলি? শীটগুলি দেখছো না? জি স্যার দেখলাম মাত্র।
আচ্ছা হ্যাঁ, ডাউনলোড করো বা গ্রুপে আছে, প্রয়োজনে সবসময় নিয়ে নিও। আর আমি যখন যেটা পড়াই সেটা শিট না দিলে আমাকে নক করবে, বললে আমি দিয়ে দেবো। তো এখন ওই জিনিসগুলি ওই জিনিসগুলি যারা কথা আওয়াজ আশেপাশে আওয়াজ আছে তারা মিউট করে রাখো মাইক। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ওই এই যে কারেন্ট ডিভিশন ল এবং ভোল্টেজ ডিভিশন ল কথা আমি বলতেছিলাম, যেটা একটু আগে আছে, অর্থাৎ দুইটা প্যারালাল ব্রাঞ্চের কোনটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। আমরা বলছি প্যারালাল ব্রাঞ্চে কারেন্ট ভাগ হয়, কিন্তু কোনটার মধ্যে কতটুকু যাবে সেটার যে ফর্মুলা সেটার নাম হচ্ছে কারেন্ট ডিভিশন ল। অর্থাৎ কারেন্ট ভাগ হওয়ার যে সূত্র, ভাগ হওয়ার বা ভাগ করার যে সূত্র সেটাকে বলে কারেন্ট ডিভিশন ল। এই কারেন্ট ডিভিশন লটা হচ্ছে মোট কারেন্ট, মানে ওই দুইটার মধ্যে দিয়ে যে কারেন্ট আসবে সেটার, ধরো সে ফর এক্সাম্পল এখানে 8 এর মধ্যে দিয়ে কারেন্ট আসলো, এই মোট কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, যেটার কারেন্ট আমি বের করব এটা বিপরীত রেজিস্ট্যান্স। অর্থাৎ যদি আমি 6 এর কারেন্ট বের করি তাহলে 4 এর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। অর্থাৎ মোট কারেন্ট, যেমন এখানে ধরো মোট কারেন্ট বের করতে 5.09 ইনটু এর ক্রস দিয়ে যোগফল দিছে 6। হ্যাঁ, অর্থাৎ মোট কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, এখানে 4 এরটা বের করছে, তাহলে অপোজিট রেজিস্ট্যান্স 6 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। অর্থাৎ এই ওই প্যারালাল ব্রাঞ্চে যতগুলি থাকে সবগুলি নিয়ে যে প্যারালাল হবে সেটার যোগফল। এটা হচ্ছে কারেন্ট ডিভিশন ল। আর আর ভোল্টেজ ডিভিশন ল, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনো, অর্থাৎ আমি যেটা এতক্ষণ বললাম যে কারেন্ট ডিভিশন লটা এখানে আছে, এই কারেন্ট ডিভিশন লটা তোমাদেরকে একটু বলে দিলাম, এটার এখানে অ্যাপ্লিকেশন আছে দুই জায়গায়। অর্থাৎ প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট ভাগ হওয়ার যে ফর্মুলা সেটা আগে যে অহমস লর যে শীটটা দিছি সেখানে এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে ভালো করে, ওইটাও তোমরা দেখে নিবা। হ্যাঁ, দেখে নিলে এই জিনিসগুলি তোমরা বাকিগুলি সব পারবে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর সমস্যা হলে পরের ক্লাসে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখানে আছে একটা আবার ভোল্টেজ ডিভিশন ল। আচ্ছা, ভোল্টেজ ডিভিশন ল হয় সিরিজ সার্কিটে, আর কারেন্ট ডিভিশন ল হয় প্যারালাল সার্কিটে। যেমন এখানে ভোল্টেজ এবি, এই যে এবির ভোল্টেজটা কত হবে, মোট ভোল্টেজটা হচ্ছে 40, তাহলে এবির ভোল্টেজটা কত হবে, এটার যে ফর্মুলা সেটা না হচ্ছে ভোল্টেজ ডিভিশন ল। যেমন এটা হচ্ছে মোট ভোল্টেজ, এই যে এখানে দিচ্ছে 40 ইনটু যেটার বের করব সেটার রেজিস্ট্যান্স। যেমন আমরা এবির রেজিস্ট্যান্স, এবির ভোল্টেজ বের করব, এই জন্য এবির ভোল্টেজ ডিভাইডেড বাই দুইটা ভোল্টেজের যোগফল। আর কারেন্ট ডিভিশন লতে ছিল মোট কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, বা প্যারালাল ব্রাঞ্চগুলি রেজিস্ট্যান্সের যোগফল। এই দুইটা ভোল্টেজ ডিভিশন ল এবং কারেন্ট ডিভিশন লটা অহমস লর শীটের মধ্যে দেওয়া আছে, সেই দুইটা স্টাডি করে এই জিনিসগুলি পড়বা, আশা করি সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এবার আসো আমরা কারশফস ল দেখি। আচ্ছা, তোমরা আগে থেকে জানো কারশফস এর দুইটা ল আছে, একটা কারেন্ট ডিভিশন ল, একটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন ল। একটা কারেন্ট ডিভিশন ল, একটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন ল। ও না, কারশফস কারেন্ট ল এবং কারশফস ভোল্টেজ ল। এই মেজবা শুনতে পাচ্ছ? আর কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, বলো আমাকে মাঝে মাঝে। কি মোটামুটি কথা পরিষ্কার কেটে কিনা? কেটে আসতেছে আপনার। হ্যাঁ, বুঝতে পারতেছি। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এই তো ফ্লাকচুয়েট করে নেটওয়ার্কে, কি করবা। অর্থাৎ কারশফস কারেন্ট ল নিয়ে আমরা এখন আলোচনা করব। কারশফস কারেন্ট ল, কেসিএল একটা কেভিএল, একটাকে বলা হয় কেসিএল আর একটাকে বলা হয় কেভিএল। আচ্ছা, কারশফস কারেন্ট লটা হচ্ছে, এই ফর্মুলাটা দেখা, এখানে ছবিটা দেখলে বুঝবা, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। অর্থাৎ কারশফস কারেন্ট ল বলতে বোঝায় কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে বা কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো একটা বিন্দুতে
যদি একাধিক উৎস থেকে কারেন্ট আগত হয় এবং নির্গত হয়, একাধিক উৎস থেকে আগত হয় এবং একাধিক উৎসের দিকে নির্গত হয়, তাহলে মোট আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল হবে 0। অথবা আমরা এটা এভাবে বলতে পারি যে আগত এবং নির্গত কারেন্ট, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। যেমন এখানে এই পয়েন্টে দুইটা কারেন্ট আসতেছে, অর্থাৎ I1 এবং I4। এই দুইটা কারেন্ট হচ্ছে এই পয়েন্টের দিকে আগত কারেন্ট, আর এই পয়েন্ট থেকে নির্গত কারেন্ট হচ্ছে I2 এবং I3। তাহলে অ্যাকর্ডিং টু কারশফস কারেন্ট ল, the summation of incoming current equal to summation of outgoing current. The summation of incoming current is I1 and I1 plus I4 equal to summation of outgoing current is I2 plus I3. So I1 plus I2 হচ্ছে I1 এবং I1 plus I4 হচ্ছে 4 এবং 8 equal to I2 এবং I3 হচ্ছে 2 plus 10। দেখো এই যে 12 ampere and 12 ampere, the summation of I equal to 0. This is all about the Kirchhoff's current law. অর্থাৎ কারশফস কারেন্ট লটা মূলত আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল সমান নির্গত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফস ভোল্টেজ লটা কি? কারশফস ভোল্টেজ লটা হচ্ছে একটা বদ্ধ বর্তনীর বা ক্লোজ লুপ সার্কিটের সকল আইআর ড্রপ, অর্থাৎ আইআর মানে কিন্তু ভোল্টেজ, V equal to IR অ্যাকর্ডিং টু ওহমস ল, সকল ভোল্টেজ এবং সকল ইএমএফ এর যোগফল 0 হবে। অর্থাৎ এই একটা সার্কিট যদি হয়, সার্কিটগুলির ভোল্টেজ ড্রপ এবং ইএমএফ যেগুলি আছে সবগুলির যোগফল 0 হবে, সবগুলির যোগফল 0 হবে। এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, অর্থাৎ সামেশন অফ আইআর প্লাস সামেশন অফ ইএমএফ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। এই কারশফস ভোল্টেজ লটার ইকুয়েশন লিখতে যেয়ে, যেমন এটাকে আমরা সামেশন অফ আইআর প্লাস সামেশন অফ ইএমএফ ইকুয়াল টু 0 বলি,